আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে আব্দুর রহিম ইবনে ইফতেখার। আমি বিএফ শাহীন কবিরুল্লাহ কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছি। আমি এবার ইউনিভার্সিটি অ্যাডমিশন ক্যান্ডিডেট। তো আমার কোশ্চেনটা বাংলাদেশ জামাতে ইসলামের লেন্স থেকে একটু ঊর্ধ্বে ওঠা, একটু ওয়াইল্ড অ্যাঙ্গেলে আমি একটা কোশ্চেন করতে চাইছি। সেটা হচ্ছে যে 1971 সালে বাংলাদেশ জামাতে ইসলাম বা আর একটু স্পেসিফিকলি বললে অথবা গোলাম আজম যে ডিসিশনটা নিয়েছিলেন, আপনি এটাকে কীভাবে ইভ্যালুয়েট করেন, ওই ডিসিশনটাকে ওই টাইমে? এটা কি আপনার কাছে পজিটিভ নাকি নেগেটিভ? আমি আপনার অ্যান্সার অনুযায়ী আমি কোশ্চেনটা করব। ওকে, অনেক সময় আমরা ডিসপ্লে দেখি, তাই না? ওই যে বাচ্চারা দৌড়ায় দৌড়ায় অনেকগুলো ছবি তৈরি করে, মুভ করে, তো ওরা আগে থেকে ট্রেন থাকে। কিন্তু কেউ যখন ওদের লেভেলে দাঁড়ায় দেখবে, তখন সে মনে করবে এই মানুষগুলো বিশৃঙ্খলভাবে দৌড়াদৌড়ি করছে। এটাকে দেখার জন্য কি লাগে? গ্যালারির একদম টপ সিটে যেতে হয়, তাই না? তখন অথবা একটা ড্রোন দিয়ে একটা 20-30 ফিট উপর থেকে একটা ভিউ পাওয়া যায়, রাইট? এই যে গ্যাপটা, এই 20-30 ফিটের গ্যাপটা, এইটাকে যদি আমি সময় ধরি, যে কোনো একটা সময়ে যখন ঘটনাগুলো হচ্ছে, তখন আমি কোন পক্ষ নেব এটা যাচাই বাছাই করা এবং সিদ্ধান্ত নেওয়া যেরকম, আর সেই সময়টা থেকে একটু উপরে উঠে আর কিছুদিন পরে তখন বোঝা যায়। যেমন আমরা 24-এ আমাদের অনেক পছন্দের সেলিব্রিটিকে দেখেছি ডিসিশন নিতে দেরি করেছে, আমি নাম বলবো না, তাই না? কিন্তু কিছুদিন পরে একটু বুঝেছে, ডিসিশনটা নিয়ে। আপনি নেগেটিভ বলছেন। আসি, একটা দল যখন সিদ্ধান্ত নেয় তখন কিভাবে নেয়? একটা দল দেখে আমার পলিসির সাথে কে বেশি অ্যালাইন করছে। হ্যাঁ, হতে পারে যে আমি হয়তো ওই জায়গায় দাঁড়িয়ে বুঝতে পারছি না যে কে আসলে জালিম, কে আসলে মজলুম। 71-এ জামাত যে সিদ্ধান্তটা নিয়েছিল সেটা একটা বড়জোর, এটাকে আমি একটা ভুল সিদ্ধান্ত বলতে পারি। আচ্ছা, এখানে হচ্ছে আমার কোশ্চেন। জি, যাতে আপনি একটা ভুল সিদ্ধান্ত বললেন, তো এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে উনি যেই স্ট্যান্ড পয়েন্টগুলো দিয়েছিলেন, এর মধ্যে 3টা স্ট্যান্ড পয়েন্ট আছে, এর মধ্যে 2টা আমার কাছে মোটামুটি ভ্যালিড মনে হয়। ফার্স্ট অফ অল হচ্ছে বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তান, এটা হচ্ছে ইন্ডিয়ার একটা করদ রাজ্যে পরিণত হবে। আপনি কি তাহলে এটাও ডিনাই করেন যে না, এটা হতো না, এটা ওনার হচ্ছে অপরিপক্কতা ছিল বা এরকম কিছু? আর সেকেন্ড সেটা হচ্ছে যদি এই দেশটা আমরা শেখ মুজিবুর রহমানের হাতে ছেড়ে দিতাম, তাহলে শেখ মুজিবুর রহমান অনেক আগে বলে ফেলছে যে আমি হচ্ছে ধর্ম নিরপেক্ষ একটা রাষ্ট্র বানাবো। কারণ সে যখন হচ্ছে 6 দফার করতেছিল, ক্যাম্পেইন করতেছিল, ওখানে সে বারবার এই কথাটা বলতো। তো এর মানে হচ্ছে একটা ইসলামী দলের প্রধানকে আপনি বলতেছেন যে সে এই ডিসিশন নিবে, যে ডিসিশন তার পুরা দেশ, পুরা জাতি একটা সেকুলার রাষ্ট্রের দিকে ধাবিত হয়। তাহলে আপনি বলতেছেন যে ওনার এই সমস্ত চিন্তা ভাবনা ভুল ছিল। আচ্ছা, আর থার্ড রিজনটা কি? থার্ড রিজন ছিল উনি, ওটা খুবই সিলি একটা, আমার বলতেও লজ্জা লাগতেছে, আমি জানি ওনার বইয়ের মধ্যে জীবনে যা দেখলাম, এটা সম্ভবত 3য় বা 4র্থ খণ্ডে উনি লিখেছেন। বলছেন যে যেহেতু আমি পাকিস্তানের পক্ষ নিয়েছি, এই জন্য পাকিস্তানিরা যাদেরকে উপরে জুলুম করবে তারা যদি আমার কাছে আসে, তাহলে আমি পাকিস্তানিদের কাছে গিয়ে বলতে পারবো যে ওকে মেরো না। ওকে, দিস ইজ দ্য রিজন। এটা হচ্ছে, আমি যদি একটু বলি যে ওই সময়টাতে জামাতের সমর্থন ছিল কত %? 70-এর নির্বাচনে পুরো পাকিস্তানে জামাত 2% ভোট পেয়েছে। একটা টাইনি লিটল পার্টি ছিল। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখতে হবে, শুধু জামাত না, বামপন্থীদের সোজা কথায় বললে পুরো কমিউনিস্ট পার্টি এই যুদ্ধে অংশগ্রহণ করে নাই এবং বিরোধিতা করেছে। এই দুইটা জিনিসকে যদি আমরা সামনে রাখি, তাহলে কেন আমরা জামাতকে বারবার এই প্রশ্নগুলো করি, কেন কমিউনিস্ট পার্টিকে করি না, এটা আমি ছেড়ে দিলাম। কিন্তু ওনার রিজনিং আর আমার রিজনিং এক না, আমি ওনার রিজনিংকে ব্যাখ্যা করব না। আমি যদি এখন বলি যে ইন্ডিয়া কেন আসামকে চায় না আলাদা হতে দিতে, কেন? কারণ তাদের কিন্তু ভাষা এক না, জাতীয়তার মধ্যে ওই ইন্ডিয়া, আর কিছু নাই। কিন্তু তারা একটা দেশের অখণ্ডতা যে কোনো পার্টি, যে কোনো দল, যে কোনো সরকার চায়। ওই সেন্স থেকে যদি উনি সেটা করে থাকেন, ওনার পার্টিকে বলে থাকেন, এই পার্টিকুলার রিজনের কারণে, হ্যাঁ, পার্টিকুলার যে প্রথম রিজনটা ছিল সেটার সাথে আমি একটু অ্যালাইন করি। সেটা হচ্ছে যে একটা বিশ্বের 2য় বৃহত্তম মুসলিম দেশ ভেঙে যাবে, তাও আবার একটা হিন্দু দেশের হস্তক্ষেপে। এটা কিন্তু আপত্তিকর, এটা উনি চাননি। এখন ওইটা না চেয়ে উনি ওই সময় ঠিক করেছেন কি ভুল করেছেন সেটা এখন আমাদের কাছে পরিষ্কার। কিন্তু আমাদেরকে একটা জিনিস দেখতে হবে যে দেশ যখন স্বাধীন হলো তখনও কি ওনারা ওই গো ধরে বসেছিলেন নাকি?
এই হিসেবে আমার মনে হয় আমরা জামাতকে নতুন করে আরেকবার অ্যানালাইসিস করা আমি জামাতকে দরকার। অ্যানালাইসিসের কথা আমি প্রথমেই বলেছিলাম জামাতের লেন্সের থেকে উপরে উঠে দেখবো। তো আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু আপনি ফার্স্টে বলেছিলেন যে আপনি ওনার সাথে একমত না, কিন্তু এরপর বললেন যে প্রথম রিজনটার সাথে আপনি অ্যালাইন করেন স্লাইটলি, তো এখন কি আপনি বলবেন যে না ঠিক আছে, আপনি যদি ওই জায়গায় থাকতেন আপনি সেম ডিসিশনটা নিতেন? ইটস কোয়াইট ডিফিকাল্ট টু টেল ইউ। আমি জানি না আসলে আমি কি করতাম। তবে এটা ঠিক যে ওই যে বললাম যে ওই একটা গ্যাপ থাকে, টাইম, ওই টাইমটা মাথায় না থাকলে যে কোনো মানুষের মনে কিছু রিজনিং আসে যেটা হয়তো ওই সময়ের জন্য প্রযোজ্য, তার পরবর্তী একটার জন্য সেটা এটাকে তো প্রযোজ্য রাজনৈতিক না। অপরিপক্কতা বলা হয়। হ্যাঁ, হতে পারে, হতে পারে। জামাতের যেই সাইজ ছিল তখন এবং যে বয়স ছিল, বিশেষ করে বাংলাদেশ জামাতের যে বয়স ছিল, আমি সেটাকে বরং রাজনৈতিক অপরিপক্ক চিন্তার ফল বলতে পারি। বাংলাদেশ জামাতের মোর স্পেসিফিকলি গোলাম আজম এরশাদ। নট নেসেসারি, জামাত একলা কখনো ব্যক্তি সিদ্ধান্ত নেয় না। কিন্তু ওনার যে জিএস ছিল, উনি ওনার বইয়ের মধ্যে লিখেছেন যে ঢাকা মহানগর যে তখন যিনি আমির ছিলেন খুররম মুরাদ, ওনার সাথে উনি কথা বলতে পারেন এই বিষয় নিয়ে। এরপর হচ্ছে ওনার যে নায়েবে আমির ছিল আব্দুর রহিম সাহেব, উনি সম্পূর্ণভাবে মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন। তো উনি সবাইকে ডেনাই করেই উনি নিজেরই ও না না, এখানে শুরা ক্যাবিনেট ডিসিশন নেয়, যেমন ধরেন 45 আর 55, তখন 55-এর ডিসিশনটা হয়। তো 45 কি ইনসিগনিফিকেন্ট? ইনসিগনিফিকেন্ট না, দে ডু এক্সিস্ট, কিন্তু সিদ্ধান্তটা ম্যাক্সিমামের সিদ্ধান্তের ভিত্তিতে নেওয়া হয়। ঠিক আছে, এটা উনি ওনার বইয়ের মধ্যে লিখেছেন যে হ্যাঁ, কিন্তু এটা গোলাম আজমের একলা সিদ্ধান্ত না, এটা বলা যাবে না। এম আই রাইট? আচ্ছা। ওকে।